নমস্কার, গুড মর্নিং। এক ফোনে বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি জুনেল। আর এক ফোনে বাংলায় শুরুতে আমরা যে খবরের দিকে নজর রাখবো, কলকাতা থেকে উঠে গেল তৃণমূলের পার্টি অফিস। খালি করে দেওয়া হচ্ছে তৃণমূলের সদর দপ্তর, খালি করা হচ্ছে ইএম বাইপাসের ধারে তৃণমূল ভবন। কলকাতা থেকে উঠে গেল তৃণমূলের পার্টি অফিস, খালি করে দেওয়া হচ্ছে তৃণমূলের সদর দপ্তর, খালি করা হচ্ছে ইএম বাইপাসের ধারে তৃণমূল ভবন। গত 5 বছর যত সাংবাদিক সম্মেলন এবং যত স্ট্র্যাটেজি বৈঠক এবং সমস্ত কিছু বেশিরভাগটাই এই অফিস থেকেই হতো। তৃণমূল কংগ্রেস যখন শুরু হয় তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে শুরু হয়, সেটি একটি অফিস অবভিয়াসলি সেখানে রয়েছেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের যে আরেকটি তৃণমূল ভবন ছিল সেটিকে পুরো অন্যরকম ভাবে নতুন তৈরি করার ব্যাপার ছিল, সেটি এখনো সম্পূর্ণ হয় না। তাই কার্যত বলা যেতে পারে যেখানে মানুষ এসে দেখা করার বা যেটা মেইন কাজ পার্টির অফিস ছিল, সেই অফিসটা এই কার্যত এই যে আজকের যে পদক্ষেপ, যেখান থেকে দেখা যাচ্ছে যে পুরো অফিসটা খালি করে দেওয়া হচ্ছে এবং এরকম আবেগ বলছিল যে 2 বার নোটিশ দেওয়া হয়েছে এবং তারপরে সেটা খালি করে দেওয়ার কথা বলা হয়েছে। এই কথাটা বলা যেতেই পারে যে কলকাতা শহর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সবসময় তৃণমূল কংগ্রেসের অফিস, সেটা বাদ দিলে তৃণমূল কংগ্রেসের অফিস উঠে গেল শহর কলকাতায়। এটা এই যে জায়গাটা ছিল এবং এইটা বাইপাস একেবারেই সংলগ্ন রাস্তা থেকে একটু ঢুকে গিয়ে এবং সমস্ত রকমের কাজ এখান থেকেই হতো গত 5 বছর। সেখান থেকে দাঁড়িয়ে এটাও কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে খুব বড় একটা ধাক্কা, কারণ তকসিয়ার যে আরেকটি জায়গায় যে পুরোনো বাড়িটি ছিল সেটি এখনো কিন্তু নতুন ভাবে তৈরি হয়নি এবং সেই জন্য স্থানীয় লোকেরা বলছে বেশ কিছু সমস্যা রয়েছে। সুতরাং কলকাতায় তৃণমূলের সদর দপ্তর বলে আর কিছু রইল কি, এটা একটা প্রশ্ন থেকে যায়। কারণ যদিও আবারও বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সেখানে সবসময় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, কিন্তু এই কার্যালয় যেটা এটাই মেইন ছিল, সেই জায়গা থেকে বলাই যেতে পারে কলকাতা থেকে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস উঠে গেল। 2022 থেকে ভাড়া বাড়িতে তৃণমূল ভবন, তৃণমূলকে বাড়ি খালি করার নোটিশ দেয় বাড়িওয়ালা। এবার মেট্রোপলিটন অফিস খালি করছে তৃণমূল, শুরু হয়েছে তৃণমূল ভবন খালি করার কাজ। রূপটা ছিল 4 3 আর 4 দুটো ছেড়ে দিয়েছে, আর আমাদের এই পোস্টারটা কালকে ছেড়ে দিব, মালপত্র নিচে রেখেছে দেবে, ওরা নিয়ে যাবে, শুরু করেছে। আর যেটা বলেছে আমাকে মাস 2 টাইম দিয়েছিল, তারপরে তো 1 মাস হয়ে গেল, 1.5 মাস হয়ে 1.5 মাস বাকি আছে। হলে ওরা যে বলেছে 4th আর 3rd কলকাতা থেকে উঠে গেল তৃণমূলের পার্টি অফিস, খোঁচা দিলীপ ঘোষের। কেউ পার্টি অফিস নিয়ে নিচ্ছে, কেউ পার্টি নিয়ে নিচ্ছে, কেউ অ্যাকাউন্ট নিয়ে নেবে, কেউ কোম্পানি নিয়ে নেবে। পিসি ভাইপো যা করেছেন, মানুষের যে অভিশাপ না, তার পরিণাম হচ্ছে এটা। নিশ্চয় হয়ে গেছেন। আমি বলেছিলাম পার্টি ভেঙে যাবে, দুজনই থাকবেন, এখনও দুজনই আছেন, বাকিরা আছেন, তারা যে কোথায় আছেন কিছু বোঝা যাচ্ছে না। তিনি পরাজিত, পরপর 2টি বিধানসভা ভোটে হেরেছেন, তারপরও হার মানতে নারাজ। 21-এর পর 26-এও হারকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এপিজে আব্দুল কালাম বলেছিলেন, সাফল্যের গল্প পড়ে কোনো লাভ নেই, তাতে শুধু বাণী থাকে। ব্যর্থতার গল্প পড়া উচিত, সেখান থেকে সাফল্যের পথের খোঁজ মিলতে পারে। কিন্তু ব্যর্থতার গল্প পড়তে হলে তো আগে ব্যর্থতাটা স্বীকার করতে হবে। হেরে গিয়েছি সেটা তো আগে মানতে হবে। অনেকে যা মানতে পারেন না। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাব। We didn't lose the election. It is their forceful attempt to defeat us. পরপর 2 বার বিধানসভা ভোটে হেরেছেন। 2021-এ নন্দীগ্রামে, 2026-এ ভবানীপুরে। এবার তাঁর দলও হেরেছে গোহারা, ক্ষমতাও হারিয়েছেন, কিন্তু তিনি তার হার মেনে নিতে নারাজ। তাই ভোটের ফল চ্যালেঞ্জ করে ফের আদালতে। ভোটের ফল বেরোনোর প্রায় 1.5 মাস পরে 21-এ নন্দীগ্রামে হারার পর সেই ফলাফলকে চ্যালেঞ্জ করে মামলা করেছিলেন মমতা। সেই মামলার ফয়সলা এখনো হয়নি। এরই মধ্যে 26-এ ভবানীপুরেও হার। এবার গণনায় কারচুপির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা।
একই প্রার্থীর বিরুদ্ধে লড়াই করে দুবার দুই কেন্দ্রে হার, হার চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে। এক বেনজির ঘটনা। মামলা ফাইল করতে এসেছিলেন দিদি? 2011 সালে পরাজয় নিশ্চিত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই রাজভবনে গিয়ে পদত্যাগ করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। আর মমতা বন্দ্যোপাধ্যায় তো হারটাই স্বীকার করেননি। আমরা তো হারিনি, we didn't lose the election. It is their forceful attempt to defeat us. অনেকেরই প্রশ্ন, হার স্বীকার না করলে হার থেকে শিক্ষা নেবেন কিভাবে? জয়ের মধ্যে আনন্দ আছে, হারে গ্লানি। কিন্তু হার অনেক কিছু শিখিয়ে দিয়ে যায় যদি কেউ শিখতে চায়। I don't know where 1996 সংখ্যার অভাবে 13 দিনেই রণে ভঙ্গ দিতে হয়েছিল অটল বিহারী বাজপেয়ীকে। লোকসভার অধিবেশন ডেকে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন। হার মেনে নিয়েছিলেন, হার মেনে নিয়ে দেন হুঙ্কার। সে এক ইতিহাস। मानते हमारी कमजोरी है, हमें बहुमत मिलना चाहिए। सफलता नहीं मिली वो अलग बात है, लेकिन हम फिर भी सदन में सबसे बड़े विरोधी दल के रूप में बैठेंगे और आपको हमारा सहयोग लेकर सदन चलाना पड़ेगा, इस बात को मत भूलिए। কয়েক বছরের মধ্যেই কামব্যাক, দেশে বিজেপি সরকার, প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। এবার দেখুন ইন্দিরা গান্ধী কি করেছিলেন। এক সময় বলা হতো ইন্দিরা ইজ ইন্ডিয়া, সেই ইন্দিরাই ভোটে হেরেছিলেন। জরুরি অবস্থার মূল্য তাকে চোকাতে হয়েছিল ভোটে। নিজের গড় উত্তরপ্রদেশের রায়বরেলিতে ইন্দিরা হেরেছিলেন রাজনারায়ণের কাছে। ভোটের আগে যার নামও কেউ জানতেন না। ইন্দিরা হেরেছেন, হার মেনেছেন, লড়াই করেছেন, কামব্যাক করেছেন। 1980-তে ফের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেখিয়ে দিয়েছিলেন এভাবেও ফিরে আসা যায়। অনেকেই তাই মনে করেন জয়ের থেকেও কামব্যাকে গৌরব বেশি। কিছু কিছু মানুষ কিছু ভ্রান্তি বিলাস নিয়ে বেঁচে থাকেন, আইন বা আদালত তাকে সুরক্ষা দেবেন। আমার মনে হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর এটা একটা ভ্রান্তি বিলাস, এটাও অচিরে চুরমার হয়ে যাবে। 21-এর ভোটে হারার পর মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন নন্দীগ্রামের গণনা কেন্দ্রে লোডশেডিং নিয়ে। 26-এ হারের পর তার নিশানায় গণনায় প্রক্রিয়া। হেরে গেলে হাজারো অভিযোগ, জিতে গেলেই সব ঠিক। গত কয়েক বছর ধরে একের পর এক ভোটে বিজেপির কাছে হেরে চলেছে কংগ্রেস। প্রতিবারই হারের পর ইভিএম নিয়ে প্রশ্ন তোলেন রাহুল গান্ধী। অথচ সেই রাহুলই চুপ থাকেন যখন তার দল কেরলে যেতে কিংবা তামিলনাড়ুতে কুর্সির কাছে পৌঁছে যায়, তখন ইভিএমে কোনো কারচুপি দেখতে পান না। বিজেপির বক্তব্য, 2024-এর লোকসভা নির্বাচনে তো নরেন্দ্র মোদী নিজে স্লোগান দিয়েছিলেন আব কি বার 400 পার। অথচ দেখা যায় 240টা আসন পেয়েছে বিজেপি। ইভিএমে কারচুপি করলে তো নিজেদের 300 আসন অন্তত নিশ্চিত করে নিত বিজেপি। অযোধ্যায় মহা সাড়ম্বরে রাম মন্দির উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী। গত লোকসভা ভোটে সেই অযোধ্যা আসনে পিছিয়ে ছিল বিজেপি। ইভিএমে কারচুপি করা গেলে নিশ্চয়ই এরকম ফল হতো না। 240কে মেনে নিয়েই মোদী এগিয়েছেন, ভুল শুধরে নিয়েছেন, যার ফল একের পর এক ভোটে জয়। বাংলা বিহারের মতো রাজ্যেও পদ্ম ফুটিয়েছেন তিনি। এই সাফল্য পেয়েছেন কারণ হারকে মেনে নিয়েছেন, হার থেকে শিক্ষা নিয়ে এগিয়েছেন। আর যিনি হারটাই মানতে পারেন না, তিনি আর হার থেকে শিক্ষা নেবেন কি? তখন গন্তব্য হাইকোর্ট, ভোটে হেরে কোর্টে। নিউজ 18 বাংলা। ভোট ভরাডুবিতে তৃণমূলে অভিষেক রাজনীতি, দুর্দিনে পুরনো নেতাদের ওপরই ভরসা মমতার। আর জেলার দায়িত্বে এবার মমতাপন্থী নেতারাই। সভাপতি চেয়ারম্যান পদে পুরনোদের ফেরালেন মমতা। উত্তরে কুণালের পর দক্ষিণ কলকাতায় বৈশানর, শ্রীরামপুর হুগলির দায়িত্বে অসিত মজুমদার। 26-এর ভোটে অসিতকে সরিয়ে দেবাংশুকে টিকিট। আর দার্জিলিং জেলায় তৃণমূলের চেয়ারম্যান হলেন গৌতম দেব। হাওড়া সদরের তৃণমূল সভাপতি রাজীব বন্দ্যোপাধ্যায়। ব্যারাকপুরে পার্থকে সরিয়ে অমিত গুপ্তকে দায়িত্ব। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হারের পর তৃণমূল কংগ্রেসের অন্দরে গৃহদাহ শুরু হয়ে গিয়েছে। একের পর এক নেতারা তারা যেমন তৃণমূল কংগ্রেসের সঙ্গ ছাড়ছেন,
তেমনি যারা দলীয় প্রতীকে জিতে সাংসদ বা বিধায়ক হয়েছেন তারাও বিদ্রোহী হতে শুরু করেছেন। তৃণমূল কংগ্রেসের এই দুর্দিনের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে সংগঠনে ফের পুরনো নেতাদের একঝাঁক নেতৃত্বকে সামনে নিয়ে আসা হয়েছে। বহু ক্ষেত্রে দেখতে পাওয়া গিয়েছে যে যারা বিদ্রোহী ব্লকে গিয়ে নাম লিখিয়েছেন সেখানে যেমন নতুন দায়িত্বে নিয়ে আসা হয়েছে, আবার যারা কার্যত দলের মধ্যে কিছুটা হলেও কোণঠাসা হয়ে পড়েছিলেন প্রবীণ হওয়ার কারণে তাদেরকেও গুরুত্ব দিয়ে তুলে নিয়ে আসা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যারা এতদিন পর্যন্ত দায়িত্ব সামলেছিলেন তারা সেই দায়িত্ব সামলানোর ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছেন। অভিযোগ উঠেছিল যারা নতুন যারা রয়েছেন তারা একটা সময় এমন আচরণ শুরু করেছিলেন যার জেরে পুরনোদেরকে কার্যত কোণঠাসা অবস্থায় চলে যেতে হয়েছিল। যদিও ফল প্রকাশের পর দেখতে পাওয়া গিয়েছে দলের দুর্দিনে সেই পুরনো নেতারাই রাস্তায় নামছেন, কর্মীদের সঙ্গে আলোচনা করছেন। তাই আগামী দিনে সংগঠনকে যদি ঘুরে দাঁড়াতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণেই ফের পুরনো নেতাদেরকে নিয়ে আসলেন সামনে। তবে অন্য অংশের মতে যে ধীরে ধীরে প্রকাশ্যে না বললেও নেতাদের বক্তব্যের বা যে অভিযোগ ছিল তার সারবত্তা বুঝে আস্তে আস্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বা তার সংগঠনে যে ভূমিকা ছিল সেখান থেকেও তাকে সরানো হচ্ছে। ফলে তৃণমূল কংগ্রেসের অন্দরে অভিষেক তন্ত্র শেষ করে এখন পুরনো নেতাদের উপরই ভরসা করে এগোতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। অভিষেকের বিরুদ্ধে মাটি চুরির অভিযোগ, 300 কোটি টাকার মাটি চুরির অভিযোগ। অভিষেকের বিরুদ্ধে ফির থানায় বিজেপি নেতা অভিজিৎ দাস। জোকা মেট্রোর কারশেডের কাছে মাটি চুরি, বেআইনিভাবে 100 থেকে 150 ফুট মাটি কাটার অভিযোগ। ডায়মন্ড হারবারের কালীতলা আশুতি থানায় অভিযোগ দায়ের। অভিষেক ও তাঁর পিএ সুমিত রায়ের বিরুদ্ধে অভিযোগ। যেমনটা আপনাদের বলছিলাম যে অভিষেকের বিরুদ্ধে এবার মাটি চুরির অভিযোগ, 300 কোটি টাকা মাটি চুরির অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের থানায় বিজেপি নেতা অভিজিৎ দাস। জোকা মেট্রো কারশেডের কাছে মাটি চুরি, বেআইনিভাবে 100 থেকে 150 ফুট মাটি কাটার অভিযোগ। ডায়মন্ড হারবারের কালীতলা আশুতি থানায় অভিযোগ দায়ের। অভিষেক ও তাঁর পিএ সুমিত রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের। অভিষেক ব্যানার্জি এখানকার এমপি হওয়ার পর বিভৎসভাবে এখানে সয়েল ইরোশন করা হয়েছে, মাটি কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। 10 বিঘা 15 বিঘার একটা দিঘি খনন করা হয়েছে, 100 ফিট 115 ফিট করে ডিপ। সেগুলো সারদার প্রায় 400 কোটি টাকার মতো মাটি কেটে প্রায় 20টার মতো দিঘি কেটে ওরা বিক্রি করেছে। আমরা এফআইআর করেছিলাম, দিলীপ মণ্ডল রয়েছেন যে বিষ্ণুপুরের এমএলএ। তা একই টাইপের আমরা ইনভেস্টিগেশন করতে গিয়ে আমাদের হাতে প্রচুর এই ধরনের স্যাটেলাইট পিকচারের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে এখানকার দক্ষিণ চব্বিশ মোটামুটি শেষ করে দিয়েছে ভাইপো গ্যাং। পুরো তারই নির্দেশে 300 কোটি টাকার মতন মাটি কেটে ফেলা হয়েছে মেট্রো, জোকা মেট্রো কারশেডটা। তারপরে পুরো এতটা প্রায় হচ্ছে আপনার 163 বিঘা জমি পুরো মাটি কেটে প্রায় 100 ফিট 120 ফিটের মতো মাটি কেটে 300 কোটি টাকার বেশি হবে, কম নয়, মাটিটাকে বিক্রি করে দেওয়া হয়েছে। আর স্যাটেলাইট ইমেজ দেখলেই বোঝা যাবে যে 2017 সাল থেকে কিভাবে মেট্রোর কারশেডের কাজ হয়েছে। দেখাচ্ছি সেই ছবি। 2017 সালে সবুজ মাঠ ছিল, আর স্যাটেলাইট ইমেজ দেখলেই বোঝা যাবে যে 2017 সাল থেকে কিভাবে মেট্রোর কারশেডের কাজে জমির চরিত্র বদল হয়েছে, কিভাবে দেদার মাটি কাটার ফলে জলাশয় তৈরি হয়ে গিয়েছে। আর প্রথমে দেখুন 2017 সালের ওই এলাকায় স্যাটেলাইট ইমেজ, এলাকা জুড়ে সবুজ মাঠ। আর এবার 2018 সাল, তখন মাটি কাটা হয়নি। আর তারপর 2021 সাল, 2021 সালের স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে সামান্য মাটি কাটার ফলে ছোট লেক হয়ে গিয়েছে। আর এরপর একেবারে 2023 সাল, মাটি কাটার ফলে লেকের পরিধি বেড়ে গিয়েছে। আর এবার দেখুন 2025 সাল, 2025 সালের স্যাটেলাইট ইমেজ, দেদার মাটি কেটে নেওয়ার ফলে লেকের পরিধি কতটা বেড়ে গিয়েছে। আর এই স্যাটেলাইট ইমেজ দেখেই অভিযোগ করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস। অভিষেক এবং তার পিএ ছাড়াও পঞ্চায়েত সমিতির সভাপতি সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ। সিট গঠন করে
এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীর। সরাসরি চলে যাবো সমীরের কাছে। সমীর, সাংঘাতিক বিষয়টা, অভিষেক তার পিএ ছাড়াও পঞ্চায়েত সমিতির সভাপতি সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ, আর যা স্যাটেলাইট ছবি আমরা দেখলাম 2021 সাল থেকে 2025 সাল পর্যন্ত। সমীর, এই যে 2021 সাল দিয়ে যেটা আমরা স্যাটেলাইটে দেখতে পাচ্ছি তখন একদম সবুজ ছিল, তারপরে 2021, 22, 23 তখনও কিন্তু সবুজ ছিল, ঠিক 25, 26 এই যে এর মধ্যে তার মধ্যে যে পুরো জায়গাটা পুরো যে 300 কোটি টাকার যে অভিযোগ তুলছে, বিশাল একটা এলাকা, সেই এলাকা মাটি পুরো তুলে নিয়ে মাটি তুলে চুরি হয়ে গেছে। এবং সেই সময় প্রশাসনকে জানিয়েছিল এই ববি যে অভিজিৎ দাস বিজেপি নেতা, তখন জানিয়েছিল, জানাবার পরেও কোনো কিন্তু সুরা হয়নি। 2026-এ যখন আবার পালা বদল হয়, সেই পালা বদলের পরে এফআইআর করা হয় যে ওই জায়গাটার যে নাম, যে ঝিল, এমএলএ ঝিল বলে পরিচিত, সেই এমএলএ ঝিল কোন এমএলএ ঝিল? বিষ্ণুপুরের বিধায়ক যে দিলীপ মণ্ডল, সেই দিলীপ মণ্ডলের নামে ওই ঝিলটা যে স্যাটেলাইটে দেখা যাচ্ছে এমএলএ ঝিল বলে, সেই দিলীপ মণ্ডল এখনো ঘরে আছে। আর অন্যান্য যারা আছে তারা এখনো পুরো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধে অভিযোগ। এবং দিলীপ মণ্ডল সহ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সংসদ ডায়মন্ড হাওড়া, এদের সবার বিরুদ্ধে এফআইআর দায় হয়েছে। যেমন বিষ্ণুপুরে দায় হয়েছে, সেরকম মহেশতলা, আশুতি, কালীতলা থানাতেও দায় হয়েছে। এবং দেখা যাক এদের বিষয় নিয়ে কি হয়। কিন্তু এই দীর্ঘ যে মাটি চুরি হয়ে গেছে, সেই মাটি চুরি হয়ে যাওয়ার পরে এলাকায় যে আশেপাশে যে গ্রামগুলো রয়েছে, দূর দূরান্তর যে গ্রামগুলো, বর্ষার সময় ভেসে না যায়। কেন এই যে জল হয়ে গেলে এত গভীর আছে, 115-20 ফুট নিচে অবধি এত ডিপ আছে, সেই ডিপের মানে ডিপ, আর সেই ডিপ যদি জল ভর্তি হয়ে যাওয়ার পরে কিন্তু ধস নামার একটা চান্স আছে। সেই জন্য এলাকার লোকও বলেছে যে এই যে করেছে, এর আগে আমরা মুখ খুলতে পারিনি, এখন আমরা বলেছি। এই মানে পুলিশকে, প্রশাসনকে বলা আছে একেবারে ভয় আউট আর ভরসাহীন। বেশ, একেবারে অনেক ধন্যবাদ সমীর। যেমনটা আপনাদের বলছিলাম যে অভিষেক এবং তার পিএ ছাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ, আর ইতিমধ্যে সিট গঠন করে তদন্তের দাবি অভিজিৎ দাসের। অভিষেক ব্যানার্জি এখানকার এমপি হওয়ার পর বিভৎসভাবে এখানে সয়েল ইরোশন করা হয়েছে, মাটি কেটে বিক্রি করে দেওয়া হয়েছে, 10 বিঘা 15 বিঘার একটা দিঘি খনন করা হয়েছে, 100 ফিট 115 ফিট করে ডিপ, সেগুলো সারদার প্রায় 400 কোটি টাকার মতো মাটি কেটে প্রায় 20টার মতো দিঘি কেটে ওরা বিক্রি করেছে। আমরা এফআইআর করেছিলাম, দিলীপ মণ্ডল রয়েছেন যে বিষ্ণুপুরের এমএলএ। তা একই টাইপের আমরা ইনভেস্টিগেশন করতে গিয়ে আমাদের হাতে প্রচুর এই ধরনের স্যাটেলাইট পিকচারের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে এখানকার দক্ষিণ চব্বিশ মোটামুটি শেষ করে দিয়েছে ভাইপো গ্যাং, পুরো তারই নির্দেশে 300 কোটি টাকার মতন মাটি কেটে ফেলা হয়েছে জোকা মেট্রো কারশেডটা। তারপরে পুরো এতটা প্রায় হচ্ছে আপনার 163 বিঘা জমি পুরো মাটি কেটে প্রায় 100 ফিট 120 ফিটের মতো মাটি কেটে 300 কোটি টাকার বেশি হবে, কম নয়, মাটিটাকে বিক্রি করে দেওয়া হয়েছে।